হ্যালো ড্রামা পাগল ভাইয়া ও আপু, রোমাঞ্চে কাটাতে চান কিছুক্ষণ? তো আসুন পাগলি এক্সপ্লেইনারের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে যে মুভির মজা লুটতে যাচ্ছি এটা একটি চাইনিজ রোমান্টিক কমেডি ড্রামা মুভি। মুভির নাম আই এম দ্য সিক্রেট ইন ইউর হার্ট। তো চলুন এখন মুভির কিছু সিন দেখে নেওয়া যাক। 王小夏，你很过分！这个男人嘛，别讲。我麻烦了。王小夏看到陈毅看呆了，高挑的身材。王小夏，那这个你也知道？哎，什么关系？ 我都让生在我的手里，学姐，我们家要不要？ তো চলুন সিরিয়াসনেসকে গুল্লি মারি, রোমান্টিক মুড অন করি আর মুভির মাঝে টুক করে ঝাঁপিয়ে পড়ি। তো মুভির শুরু হয় সাহসিয়া নামের একটা মেয়েকে দেখিয়ে। মেয়েটি বিশাল একটা কোম্পানিতে জব করে। তাকে দেখে মনে হচ্ছে কাজের চাপে সে সবসময় ব্যস্ত থাকে। তো একদিন দেখি রাত হয়ে গেছে, তারপরেও সাহসিয়া এখনো অফিসেই আছে। এমন সময় তার এক বান্ধবী ফোন করে বলে, তুই এখন কোথায় আছিস? সাহসিয়া বলে, অফিসেই। বান্ধবীটি বলে, আমার যে কালকে বিয়ে সেটা কি তোর মনে আছে? তোর হালচাল দেখে তো মনে হচ্ছে তুই ভুলে গেছিস। কাল না আসলে কিন্তু তোর খবর আছে। আর শোন, তোর বয়ফ্রেন্ডের জন্য একটা সিট রেখেছি তোর পাশেই, কিন্তু তোর বয়ফ্রেন্ড আসবে তো? বয়ফ্রেন্ডের কথা শুনতেই সাহসিয়ার মনটা খারাপ হয়ে যায়, তাই আর কথা না বলে কলটা কেটে দেয়। এরপর সিন চলে আসে সাহসিয়ার বাড়িতে। আমরা দেখি সাহসিয়া এখনো মন খারাপ করে বসে আছে। তখন সাহসিয়া ব্যাকগ্রাউন্ডে বলে, 10 বছর হয়ে গেল তার সাথে আমার আর দেখা হয়নি, এখনো তার স্মৃতিগুলো আমার চোখের সামনে ভাসে, আড়ালে আড়ালে আমাকে কাঁদাই। সে ছিল আমার কিশোর জীবনের সামান্য কিছু অংশ, খুব বেশি না, অল্প কিছু মুহূর্ত কাটিয়েছি তার সাথে, কিন্তু সেটাই ছিল আমার জীবনের সবচেয়ে সুখের সময়। তখনই তার চোখের সামনে স্কুলের সেই দিনগুলো এক এক করে ভেসে আসতে থাকে, আর সিন ফ্ল্যাশব্যাক করে 10 বছর আগের ঘটনা দেখানো হয়। সকালবেলা সাহসিয়ার ঘুম ভাঙার জন্য সাহসিয়ার বেস্ট ফ্রেন্ড ইউজি সাহসিয়াকে বারবার ফোন করে যাচ্ছে। আর সাহসিয়ার এইভাবে ঘুম ভাঙানো এটা ইউজির প্রতিদিনেরই কাজ, কারণ সাহসিয়া প্রতিদিনই লেট করে ঘুম থেকে ওঠে। সে ডাক না দিলে সাহসিয়া একদিনও স্কুলে যেতে পারে না। তো আজকেও দেরি হয়েছে, তাই সাহসিয়া দুম করে উঠে গিয়ে তাড়াহুড়ো করে রেডি হতে শুরু করে। তো সাহসিয়ার মা রুমে এসে দেখে সাহসিয়ার বাবা খাবারের চেয়েও ফোনে বেশি ব্যস্ত। এটা দেখে বলে, তুমি কবে থেকে এত মেয়েদের প্রতি আগ্রহ হলে? এই বলে টাই ধরে বলে, আসো রুমে আসো। সাহসিয়ার বাবা বলে, শোনে এখন না প্লিজ, অফিসে লেট হচ্ছে, রাতে ঠিক আছে, কিন্তু কে শোনে কার কথা? এদিকে সাহসিয়া নিচে এসে দেখে ইউজু তার জন্য অপেক্ষা করতেছে। প্রতিদিনের মতো আজও তারা একসাথে স্কুলে যাবে, কিন্তু শুধু যাওয়াই না, তাদের দেখা হওয়া মানেই ঝগড়া, খুনসুটি আর মারপিট। বেস্ট ফ্রেন্ড কিন্তু একই সঙ্গে যেন একে অপরের চিরশত্রু। সাহসিয়ার কাছে ইউজির ন্যাংটা কালার বেশ কিছু ফটো আছে। সেই ফটোগুলো দিয়ে সাহসিয়া ইউজিকে সব সময় খোঁচায়। তো দুইজন সাইকেলে করে স্কুলে চলে আসে। তাদের স্কুলে কয়েকদিন পর একটা প্রোগ্রাম আছে, সেখানে ইউজু আর পপ মিউজিক ক্লাবের সুন্দরী একটা মেয়ে একসাথে গান গাইবে। তো তারা যেই গানটা গাইবে ইউজু সেটা গাচ্ছে আর সাহসিয়াকেও একটু একটু শেখাচ্ছে। তখনই পপ মিউজিক ক্লাবের সেই সুন্দরী মেয়েটি চলে আসে। মেয়েটির নাম হচ্ছে সিংহ। স্কুলের প্রায় সব ছেলেই তার উপরে ক্রাশ, বলতে গেলে তাদের স্বপ্নের রানী। তো সিংহ এসে ইউজিকে বলে, আজকে স্কুল শেষে আমাদের প্র্যাকটিস আছে। এরপর সাহসিয়ার দিকে তাকিয়ে ইউজিকে বলে, আর হ্যাঁ, এই গানটা অহেতুক মানুষকে শুনিয়ে বেরিও না, এটা আমাদের কনসার্টের একটা সারপ্রাইজ। এই বলে সিংহ চলে গেলে সাহসিয়া সিংহর স্মেল নিয়ে বলে, আহ কি সুন্দর গন্ধ। এটা দেখে ইউজি বলে, তুই কি একটুও অপমান হোস না? তখনই সিংহ আবার ইউজিকে ডাক দিলে ইউজি চলে যায়। এরপর সিন চলে আসে সাহসিয়ার দুই বান্ধবীর কাছে, একটা মোটো আর একটা পাতলু। পাতলু বান্ধবী আজকে তার ক্লাসেরই একটা ছেলেকে প্রপোজ করতেছে, বাট ছেলেটি পাতলুর প্রপোজ অ্যাকসেপ্ট করে না। সে বলে, এখন আমার একটা গার্লফ্রেন্ড আছেই। এটা শুনতেই পাতলু এভাবে ড্রপ থেকে টপ টপ করে পানি ফেলে ও কান্নার অ্যাক্টিং শুরু করে।
ছেলেটি চলে গেলে সাহসী এসে বলে, বান্ধবী তুই কাঁদিস না, পরের জন নিশ্চয়ই তোর ভালোবাসা অ্যাকসেপ্ট করবে। তখন মোটু বলে, কিন্তু তুই তো জানিস ওর গার্লফ্রেন্ড আছে, তারপরেও তুই কেন ওকে প্রপোজ করলি? তোর এই প্ল্যানের আমি কিছু বুঝলাম না। পাতলু কান্না থামিয়ে বলে, কারণ আমি ওর থেকে 2000 টাকা ধার নিয়েছিলাম। মোটু বলে, হ্যাঁ তো টাকা ধার নেওয়ার সাথে প্রপোজের কি সম্পর্ক? দাঁড়া বুঝিয়ে বলতেছি। ও আমার প্রপোজ অ্যাকসেপ্ট করলো না মানে এখন থেকে আমাদের দেখা করাটা অস্বস্তিকর হবে, আর দেখা না হলে আমাকে টাকা ফেরত দিতেও হবে না। ভাবা যায় কি ট্যালেন্ট। মোটু বলে, আর যদি প্রপোজ অ্যাকসেপ্ট করতো তাহলে? পাতলু বলে, তাহলে তো আরো ভালো, ও কি নিজের গার্লফ্রেন্ডকে টাকা ফেরত দিতে বলবে? সাবাস, লোমের একদম গোড়াই গোড়াই বুদ্ধি। সাহসিয়া থাপড়াতে থাপড়াতে বলে, তুই সত্যিই অনেক বুদ্ধিমান। এরপর সাহসিয়া ভাবে আর মিনমিন করে বলে, আমি কি এই কৌশলটা আমার ক্লাস ফির জন্য ব্যবহার করতে পারি? মোটু শুনে বলে, এটা তোর ক্ষেত্রে কাজ করবে না, কারণ তোর তো ইউজও আছে। সাহসিয়া বলে, আমি তোকে কতবার বলেছি আমরা। পাতলু বলে, যেটাই বল কেউ বিশ্বাস করবে না, তবে হ্যাঁ এটা নতুন ছেলের ক্ষেত্রে কাজ করবে। নতুন ছেলে? পাতলু বলে, হ্যাঁ এই স্কুলে একজন সুপার হ্যান্ডসাম ছেলে ট্রান্সফার হয়ে আসতেছে, আর সে আজকেই আসতেছে। আমরা দেখি পাতলু এই খবরটা শুনতেই লুকিয়ে অফিসে ঢুকে ছেলেটার বায়োডাটা থেকে একটা ছবিও তুলে নিয়েছিল। চিনি একটু পর আসলে দেখি 3 বান্ধবী এখনো সেই ছেলেটাকে নিয়েই কথা বলতেছে। তখনই তো এই কাজটা যে ইউজু করেছে এটা দেখে সাহসী আরো বেশি ক্ষেপে যায়, বলে সময় হয়েছে ওই বাদরটাকে শিক্ষা দেওয়ার। এই বলেই ক্লাসে আসে। এরা তখনও খেলতেছে। সাহসিয়া বলটা আগে ক্যাচ ধরে, এরপর সোজা সেটাকে ডাস্টবিনে ছুড়ে ফেলে। ইউজু বলে, এটা তুই কি করলি? সাহসিয়া বলে, আগে আমার শার্টের দিকে দেখ কি করেছিস। ইউজু তাকিয়ে একটু নরম স্বরে বলে, চিন্তা করিস না, একটা ক্লাসের মধ্যেই শুকিয়ে যাবে। এটা শুনতেই সাহসিয়া, এটা তুই কি করলি? চিন্তা করিস না, তোরও একটা ক্লাসের মধ্যেই শুকিয়ে যাবে। মোটু মাঝখানে এসে বলে, ভবিষ্যৎ দম্পতিদের ঝগড়া করা উচিত না। সাহসিয়া আরো রেখে বলে, তাড়াতাড়ি আমার কাছে ক্ষমা চা, তাছাড়া তোর এই ছবিগুলো আমি অনলাইন ক্লাস ফোরামে পোস্ট করে দেবো। ব্যাস, দুজনে শুরু হয়ে যায় মারামারি। মোটু টিচারকে ডাকতে যেতে ধরলে পাতলু আটকায়ও বলে, হতে দে, বহুদিন হলে এদের মারামারি দেখা হয়নি। এই বলে পাতলু এটা নিয়ে বাজি ধরার একটা প্ল্যানও সাজিয়ে ফেলে। তো এই দুইজনের মারামারি এতটাই ফেমাস যে পুরো স্কুল এই শো দেখার জন্য চলে আসে। ক্লাসের সবাই তাদের ফাইট নিয়ে বাজি ধরে। হ্যাঁ, সোজা খাবার বাজি। কে জিতবে সেটা দেখে স্টুডেন্টরা তাদের নিজের কেনা খাবারগুলো বাজি রাখে, আর যে জিতবে সেই পেয়ে যাবে সব খাবার। তো এরপর কি হয় দেখুন, আর এই ফাঁকে আমি একটা কাজ ছেড়ে নেই কেমন। ওয়ানিক্স এটি সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার এবং পিএসজি ও সিরি অ্যাপের অফিসিয়াল পার্টনার, যেখানে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে পারবেন ও তাদের স্কোর ভবিষ্যদ্বাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। এছাড়াও এখানে BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে। আর অ্যাপটিতে আপনি অনেক গেম পাবেন, যেমন ক্রাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি। রেজিস্ট্রেশন করার সময় যদি আমার প্রচার কোড পাগলি9 ব্যবহার করেন তো প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত পেতে পারেন, যা আপনি বিকাশ, নগদ, ব্যাংক, ক্রিপ্টো, পেপ্যাল এবং অন্যান্য মাধ্যমে তুলতে পারবেন। এখানে আপনি 24 আওয়ার 7 ডেজ গ্রাহক সহায়তা পাবেন। তাই ভিডিও দেখা শেষে পিন কমেন্ট লিংকে গিয়ে রেজিস্ট্রেশন করুন, অথবা গুগলে ওয়ানিক্স লিখে সার্চ করুন এবং রেজিস্ট্রেশন করুন। রেজিস্ট্রেশনের সময় আমার প্রচার কোড পাগলি9 ব্যবহার করে বোনাস নিন। ধন্যবাদ। তো একটু পর পাতলু প্ল্যান মতো মোটুর কানে কি যেন বলে, তখন মোটু চিল্লিয়ে বলে, সিকিউরিটি গার্ড আসতেছে। এটা শোনার পরেই সব ছেলে মেয়ে ভয়ে দৌড়ে পালায়। আর এদিকে পাতলু তখন এই সুযোগে এক ঝটকায় সব খাবার তুলে নিয়ে বিদায়। ব্যাস, সব খাবার এখন তাদের। কি প্ল্যান মায়েরি। কিন্তু ঠিক তখনই একজন একটা চকের বক্স তুলে নিয়ে সোজা ছুটে মারে ওদের দিকে, যাতে এই মারপিট বন্ধ হয়। ঠিক সেই মুহূর্তেই ক্লাসরুমে ঢুকে পড়ে সেই হ্যান্ডসাম ট্রান্সফার স্টুডেন্ট যার নাম ইয়াং। এদিকে চকের বক্সটা সোজা ফ্যানে গিয়ে লাগে, আর সঙ্গে সঙ্গে বুম, মানে চারপাশে রঙিন চকের গুঁড়ো উঠতে শুরু করে। পুরো ক্লাসরুম এক ঝলকে যেন একটা রঙিন ম্যাজিক্যাল পরিবেশে ভরে যায়। আর ঠিক এই মুহূর্তেই সাহসিয়া প্রথমবারের মতো চোখে চোখ রাখে ইয়াং এর। এক মুহূর্তের জন্য যেন সময় থমকে গেল। সাহসিয়ার মনে ঝড় বইতে শুরু করে। প্রথম দেখাতেই ইয়াং এর উপর তার নজর আটকে যায়। ঠিক তখনই সাহসিয়া উপরে তাকায় আর দেখে চকের বক্সটা এবার সোজা তার মাথার দিকে আসতেছে। ইউজিও এটা বুঝতে পেরেই সঙ্গে সঙ্গে সাহসিয়াকে আড়াল করে, যেন সে কোনো আঘাত না পায়। এদিকে ইয়াং ও চকের বক্সে একটা লাথি মারে ও বক্সটা জানালা ভেদ করে চলে যায়। আর এদিকে সাহসিয়া এখনো ইয়াং এর দিকে অবাক নয়নে তাকিয়েই আছে। মনে হচ্ছে তার মনে প্রথম ভালোবাসার অনুভূতি জেগে উঠেছে। সিনে দিকে বাহিরে আসলে দেখি সেই চকের বক্সটা জানালা ভেদ করে সিকিউরিটি গার্ডকে গিয়ে লেগেছে ও সিকিউরিটি গার্ড অজ্ঞান হয়ে গিয়েছে। তখন দেখি কিছু ছেলে আবার অজ্ঞান সিকিউরিটি গার্ডের সাথে সেলফি তুলতেছে। মজা না? তো এইরকম কাণ্ড ঘটানোর জন্য টিচার 3 জনকেই ক্লাসরুমের বাহিরে বের করে দেয়। সাহসিয়া এক ঝলক ইয়াং এর দিকে তাকায়। এটা দেখে ইয়াং বলে, কিছু বলবে? সাহসিয়া
সাহসিয়া বলে থ্যাংক ইউ। এটা শুনে ইউজু তো অবাক, সে মনে মনে ভাবে আমি এমন কি করলাম না যে আমাকে ধন্যবাদ দিলি না। কিন্তু সাহসিয়া ইউজিকে কিছুই বলে না, সে শুধু বারবার করে ইয়াং এর দিকেই তাকাই ও দেখতে থাকে। এরপর রাতে সাহসিয়া খাবার খাওয়ার সময় দেখে ইউজি কিরকম একটা করে খাচ্ছে, একেবারে রাক্ষসের মতো। সাহসিয়ার খাওয়ার রুচিটাই নষ্ট হয়ে যায়। এটা কোনো খাওয়ার স্টাইল হলো? ইউজি বলে খাওয়া ছেড়ে এভাবে তাকিয়ে আছিস কেন, আমারটা খাবি? সাহসিয়া ইয়াং এর কথা মনে করে মিনমিন করে বলে দুটোই ছেলে, তবুও এত পার্থক্য কেন? সাহসিয়ার মা বলে কি হলো, তুমি খাচ্ছ না কেন? সাহসিয়া রাগ করে বলে সবকিছু তো ওর পছন্দের, আমি তাহলে খাবো কি? সাহসিয়ার মা বলে সাহসিয়া তুমি কেন বুঝো না, ওর মা নেই আর ওর বাবা খুব ব্যস্ত, তাই আমাদের কাছে ওকে রেখে গেছে, তুমি এত হিংসুটে হচ্ছ কেন? এমন সময় সাহসিয়ার বাবা বলে মা তোমরা দুজনে কবে বিয়ে করছো? এটা শুনতেই সিন চলে আসে ট্রান্সফার ছাত্র ইয়াং এর কাছে। ইয়াং এর মা ইয়াংকে ভিডিও কল করেছে, কারণ তার মা বিদেশে থাকে আর ইয়াং তার দাদা দাদির সাথে গ্রামের বাড়িতে থাকে। তো ইয়াং এর মা চাচ্ছে ইয়াং বিদেশে পড়াশোনা করুক, আর সেটাই শুধু ইয়াংকে বারবার করে বিভিন্ন অ্যাঙ্গেলে বোঝাচ্ছে। কিন্তু ইয়াং বিরক্ত হয়ে ভিডিও কলে নিজের একটা ছবি সেট করে দিয়ে রেখেছে, যাতে তার মা বুঝতে পারে ইয়াং তার কথা শুনতেছে। বাট ইয়াং তার কুকুর হোয়াইটকে নিয়ে ব্যস্ত আছে, কারণ সে এখন একটু অসুস্থ। ডক্টর পরীক্ষা করে গভীর শ্বাস ফেলে বলে হোয়াইটের শরীর খুব একটা ভালো নেই, তার সঙ্গে বয়সও অনেক হয়ে গেছে। ডক্টর আরো বলে তুমি ওর সঙ্গে বেশি করে সময় কাটাও, যে কোনো সময় ও আমাদের ছেড়ে চলে যেতে পারে। ইয়াং একদম চুপ হয়ে যায় ও তার কোলের মধ্যে চুপচাপ বসে থাকা হোয়াইটের দিকে তাকিয়ে থাকে। এরপর দেখি ইয়াং এর দাদা ইয়াংকে নিতে এসেছে। এই সময় ইয়াং এর মন খারাপ দেখে বলে কি হয়েছে, মন ভারী কেন? ইয়াং মন খারাপ করে বলে আমি কিছুতেই নিউ ইয়র্ক যাব না, মা যতই বলুক না কেন, যাই ভাবুক না কেন, আমি এখানেই থাকবো, কারণ এই জায়গাটাই আমার ঘর, আমার আপনজনরা এখানেই আছে। আসলে ইয়াং তার দাদা দাদিকে ভীষণ ভালোবাসে। ইয়াং এর দাদি ভুলে যাওয়ার রোগে ভুগতেছে, কখনো কখনো সে নিজের নাতিকেই চিনতে পারে না। আর তাছাড়াও দাদা দাদি দুজনেই বৃদ্ধ, এই বয়সে ইয়াং তাদেরকে কিছুতেই একা করতে চায় না। পরের দিন সকালে স্কুলে সবাই সাপ শুটিং প্র্যাকটিসে ব্যস্ত। ঠিক তখনই সাহসিয়া তার বন্ধুদের সামনে একটা বড় ঘোষণা দেয়, আমি প্রথমবার ইয়াং এর উপরে ক্রাশ খেয়েছি। এই কথা শুনে ইউজের মেজাজ তো সপ্তম আকাশে, কিন্তু সে সেটা প্রকাশ না করে একটা চাল চাললো। সে সবার দৃষ্টি আকর্ষণ করে বলে দেখো স্কুলে সবচেয়ে ভালো সাপ শুটিং কে করে। সবাই তখন ইউজের শুটিং স্কিল দেখার জন্য উন্মুখ হয়ে যায়। ইউজু গুলি চালায় আর প্রত্যেকটা শট একদম নিখুঁত ভাবে লক্ষ্যভেদ করে, পুরো স্কুল হাততালি দেয়। কিন্তু ঠিক তখনই ইয়াং এগিয়ে আসে, সে বন্দুক হাতে নেয় আর একটার পর একটা নিখুঁত শট মারে। কিন্তু এটা দেখে পুরো স্কুল চমকে ওঠে, কারণ ইয়াং শুধু ভালো না, ইউজুর থেকেও বেশি নিখুঁত ভাবে শুটিং করছে। এটা দেখে ইউজুর মাথা তো আরো গরম হয়ে যায়, কারণ এতদিন সেই এই বিষয়ে সবচেয়ে ফেমাস ছিল। কিন্তু সাহসিয়া সে বারবার করে ফিদা হয়ে যায় ইয়াং এর দিকে তাকিয়ে। তো সাহসিয়া একটা বোবাটি কিনে প্ল্যান করে যে সে এটা ইয়াংকে দিবে আর এইভাবেই তার মন জয় করবে। কিন্তু হঠাৎই সে শুনতে পায় ইয়াং কারোর সঙ্গে বলছিল যে ও মিষ্টি কিছু খেতে পছন্দ করে না, তাই সাহসিয়ার এই প্ল্যানটা নষ্ট হয়ে যায়। এটা তার বান্ধবীদের বললে মোটু বলে আরে বান্ধবী, ও একটা পাগল, মিষ্টি খাবারের যে সুস্বাদু আর কোনো খাবার হয়? সাহসী একটু ভেবে বলে বুঝতে পেরেছি, সাধারণ কৌশল ওর উপরে কাজ করবে না, আমাকে আরো গভীরভাবে প্ল্যান করে মাঠে নামতে হবে। সিন চলে আসে রাতে। সাহসিয়া ডিনার করার সময় লক্ষ্য করে তার মা তার বাবাকে যে খাবারগুলো তুলে দিচ্ছে সেগুলোই খাচ্ছে। সাহসিয়াও তখন একটা খাবার তুলে দিলে তার বাবা বলে আমি এটা চাইনি। সাহসিয়া বলে তুমি তো মাকেও কোনো খাবারের কথা বলনি, তাহলে মা তোমার মনের কথা বুঝতে পারলো কিভাবে? সাহসিয়ার ভাই বলে আমাদের বাবা মা বহু বছর ধরে একসাথে আছে, একসাথে খাবার খেয়ে, একসাথে একই ঘরে একই বিছানায় ঘুমিয়ে, এভাবেই লম্বা একটা সময় যখন পার হয় তখন স্বাভাবিকভাবেই দুজনের মন সংযুক্ত হয়, এমনকি তাদের ডিএনএ কেও প্রভাবিত করে, তাই তারা একে অপরের মনের কথা বুঝতে পারে। এটা শুনতেই সাহসিয়ার মাথায় কি যেন চক্ষম একটা আইডিয়া চলে আসে। পরের দিন সাহসিয়া ক্লাসে এসে খেয়াল করে ইয়াং যে সিটে বসে তার পাশের সিটে একটা ছেলে বসে আছে, আর এই ছেলেটা একদম ভোলা ভালা টাইপ। এই সুযোগটা কাজে লাগিয়ে সাহসিয়া ছেলেটাকে কনভিন্স করে যেন সে সিট বদলে নেয়। ফলাফল সাহসিয়া এখন ইয়াং এর একদম কাছেই বসতে পারবে, এতে ইয়াং এর সঙ্গে সবসময় কথা বলার একটা পারফেক্ট চান্সও পেয়ে যাবে। তো সাহসিয়া ঠিক করে এবার সরাসরি ইয়াংকেই জিজ্ঞাসা করবে ওর পছন্দ অপছন্দ আসলে কি। কিন্তু ইয়াং সে তো সাহসিয়াকে ভালো করে চেনেই না, তাহলে এসব কেনই বা বলবে? সাহসিয়া তখন অন্য একটা প্ল্যান নেই, সে ইয়াং এর সঙ্গে একটা সেলফি তুলে ফেলে। কিন্তু ইয়াং সে একদম ক্যামেরা অ্যাভয়েড করার জন্য মাথা নিচু করে নেয়, যেন ছবিতে ঠিকমতো না আসে। ঠিক তখনই ক্লাসে টিচার অঙ্ক করাচ্ছিলেন। টিচার একসময় একটা অঙ্কের উত্তর জানতে চাইলে ইয়াং অঙ্ক না করেই একদম পারফেক্ট উত্তর দিয়ে দেয়, আর এটা দেখে পুরো ক্লাস তো থ মেরে যায়। বাট ইউজু সে সব একদমই পাত্তা দেয় না, ও
পরের দিন সাহসী এক গাদা খাবার নিয়ে স্কুলে আসে। প্ল্যান হলো ইয়াংকে এসব খাওয়ানো, কিন্তু ইয়াং একদম স্ট্রেট বলে দেয় সেই খাবার খাবে না। সাহসিয়া তখন অবাক হয়ে জিজ্ঞাসা করে কেন খাবে না? ইয়াং তখন বলে আমি তো বাসা থেকে খাবার নিয়ে এসেছি, এটা খেলেই তো পেট ভরে যাবে। সাহসিয়া তখন ইয়াং এর স্যান্ডউইচটা সরাসরি হাত থেকে কেড়ে নেয়, তারপর সেটা এক কামড়ে খেয়ে ফেলে যেন ইয়াং বাধ্য হয়ে তার আনা খাবারটাই খায়। কিন্তু এটা দেখে ইয়াং তো পুরো চমকে যায়। সাহসিয়া সেই স্যান্ডউইচ খাওয়ার সময় মুখের ভিতর কিছু একটা অদ্ভুত স্বাদ লাগে। ব্যাস, এর মধ্যে কি আছে? একদম নাকের পানির মতো। ইয়াং বলে নেটো। সাহসিয়া বলে একদম জঘন্য। এদিকে ইয়াং এর স্যান্ডউইচ সাহসিয়াকে খেতে দেখে মোটু বলে একেই বলে পরোক্ষ চুম্বন। এটা শুনে ইউজু বলে যদি ওটা পরোক্ষ চুম্বন হয় তাহলে আমরাও একে অপরকে চুমু খাচ্ছি। শাবাশ। তো বিকেলবেলা ইয়াং তার কুকুরটি নিয়ে রাস্তায় হাঁটতে বের হয়। তখন দেখি সাহসিয়া ইয়াংকে ফলো করতে ডাস্টবিন সেজে ওখানে লুকিয়ে আছে। সাহসিয়া তখন ইয়াংকে পেছন পেছন ফলো করতে শুরু করে আর এমন একটা নাটক করবে ভাবে যেন রাস্তায় হঠাৎ করে ইয়াং এর সঙ্গে ওর দেখা হয়ে গেছে। কিন্তু ইয়াং হঠাৎ করে এমন একটা জায়গায় চলে আসে যেখানে সাধারণত মানুষ খুব একটা আসে না। ও তখন ফোনে একটা ছবি দেখছিল আর এটা একটা ছোট্ট বাচ্চা মেয়ের ছবি। ছবিটা দেখতেই ইয়াং এর ছোটবেলার সেই দিনটার কথা মনে পড়ে। ছোটবেলায় সে একবার কুকুর নিয়ে ঠিক এই জায়গাতেই এসেছিল, কিন্তু সেদিন ওর মা কোনো কারণে খুব তাড়াহুড়ো করছিল, তাই ইয়াংকে দ্রুত গাড়িতে উঠতে হয়। আর তখনই গাড়ির ভেতর থেকে সে হুট করে এই বাচ্চা মেয়েটাকে দেখতে পায়। দেখেই তাড়াতাড়ি ফোন বের করে মেয়েটার একটা ছবি তুলে নেয়, কিন্তু এরপর আর কখনোই সে মেয়েটাকে খুঁজে পায়নি। সাহসিয়া পিছন থেকে ছবিটা দেখে জিজ্ঞাসা করে এটা কে? ইয়াং চমকে গিয়ে বলে তুমি এখানে, কি ব্যাপার, আমাকে ফলো করছো কেন? সাহসিয়া তখন একদম স্বাভাবিক ভঙ্গিতে বলে আমি তো এক্ষুনি তোমাকে দেখলাম তাই এখানে আসলাম। তারপর হুট করে ইয়াং এর কুকুরটাকে আদর করতে শুরু করে। ইয়াং তখন অবাক হয়ে বলে আমার কুকুরটা তো কারোর সঙ্গে এত সহজে মেশে না। এটা শুনে সাহসিয়া তো একদম খুশিতে আত্মহারা। তারপর মুস্কি হেসে বলে একসময় আমিও ঠিক এমন দেখতে একটা ছোট্ট কুকুর পেয়েছিলাম, নাম রেখেছিলাম হোয়াইট। ঠিক তখনই আকাশে এক ঝাঁক পাখি উড়ে আসতে শুরু করে। এটা দেখে হোয়াইট সঙ্গে সঙ্গে পাখিগুলোর পেছনে ছুটতে শুরু করে। হোয়াইটকে ধরার জন্য ইয়াং আর সাহসিয়াও তাড়াতাড়ি ওর পেছনে দৌড়াতে শুরু করে। ঠিক তখনই রাস্তার সামনে থেকে একটা গাড়ি আসতে থাকে। হোয়াইট আর মাত্র একটু হলেই গাড়ির নিচে চাপা পড়ে যেত, কিন্তু সাহসিয়া দৌড়ে গিয়ে শেষ মুহূর্তে হোয়াইটকে ধরে ফেলে। হোয়াইট তো বেঁচে গেল, কিন্তু সাহসিয়া নিজেই তার হাত পায়ে প্রচন্ড আঘাত পেয়ে মাটিতে পড়ে যায়। এটা দেখে ইয়াং তো ভয় পেয়ে যায়। সে তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সে ফোন লাগায়, কিন্তু ঠিক তখনই সাহসিয়ার মাথার একটা কাটা দাগ তার নজরে পড়ে। আর সাথে সাথে ইয়াং এর পুরনো একটা স্মৃতি মনে পড়ে যায়। ইয়াং এর ছোটবেলার একটা সময়ে একটা দুষ্টু ছেলে একটা ছোট্ট বাচ্চা মেয়েকে পাথর দিয়ে আঘাত করেছিল। মেয়েটার মাথা থেকে রক্ত ঝরছিল। সেই সময় ওরা দুজন মিলে এক রাস্তায় একটা ছোট্ট কুকুরছানা খুঁজে পেয়েছিল, আর সেই মেয়েটাই কুকুরটার নাম দিয়েছিল হোয়াইট। এটা মনে হতেই ইয়াং যেন এক মুহূর্তের জন্য বাস্তব ভুলে যায়। এদিকে সাহসিয়া তখন ঠিক মতো হাঁটতে পারছিল না, তবুও ধীরে ধীরে ওখান থেকে বেরিয়ে যাচ্ছিল। ইয়াং অবাক হয়ে সাহসিয়ার দিকে তাকিয়ে থাকে। তার মনে পড়ে যায় সেই ছোট্ট মেয়েটাও একসময় ঠিক এভাবেই হাঁটছিল সেদিন যেদিন ওর পায়ে আঘাত পেয়েছিল। সাহসিয়া যখন এভাবেই ধীরে ধীরে হাঁটছিল তখন ইয়াং হঠাৎই সামনে এসে ওকে নিজের পিঠে তুলে নেয়, কারণ এতদিন ধরে যাকে খুঁজছিল অবশেষে তাকে পেয়ে গেছে। যে মেয়েটাকে গত 10 বছর ধরে খুঁজে আসছিল সে আর কেউ নয়, সাহসিয়া। কিন্তু সাহসিয়া তো একদমই প্রস্তুত ছিল না এমন কিছুর জন্য। নিজের ক্রাশের পিঠে এভাবেই উঠে যাবে সেটা তো স্বপ্নেও ভাবেনি। তাই ওর ভেতরেও এক অদ্ভুত অনুভূতি কাজ করছিল। কি বলবে, কিভাবে রিয়াক্ট করবে কিছুই বুঝতে পারছিল না। ইয়াং তখন হেসে জিজ্ঞেস করে আচ্ছা তোমার কপালের এই কাটা দাগটা কিভাবে হলো? সাহসিয়া তখন একটু চুপ থেকে বলে ছোটবেলায় একটা ছেলে আমার মাথায় পাথর ছুঁড়ে মেরেছিল। ইয়াং এর চোখ বড় হয়ে যায়। সে তাড়াতাড়ি জিজ্ঞেস করে তুমি মনে করতে পারো সেদিন কি হয়েছিল? সাহসিয়া হেসে বলে আমি তো তখন ছোট ছিলাম, কিভাবে মনে থাকবে? মা বলেছিল ওই আঘাতের পর আমার জ্বর এসেছিল, ইনফেকশনও হয়েছিল। তার একটু পর বলে যাই হোক এভাবে আমাকে নিয়ে যাওয়ার জন্য থ্যাংক ইউ। ফ্ল্যাশব্যাকে দেখা যায় ছোটবেলা থেকে ইয়াং বিদেশে পড়াশোনা করেছিল, তাই চাইনিজ ভাষাটা ভালো করে বলতে পারতো না। এটাই ছিল ওর জন্য সবচেয়ে বড় সমস্যার কারণ। কয়েকটা বাজে ছেলে এটা নিয়ে ইয়াং এর সাথে মজা নিচ্ছিল যে নিজের দেশের ভাষাই বলতে পারে না। ইয়াং একদম চুপ ছিল, কিছু বলার ছিল না ওর। ঠিক তখনই সাহস করে এগিয়ে আসে ছোট্ট সাহসিয়া। সেই ইয়াং এর সামনে দাঁড়িয়ে যায় ওকে বাঁচানোর জন্য। আর এতে রেগে গিয়ে সেই ছেলেগুলো সাহসিয়ার মাথায় পাথর ছুঁড়ে মারে। সাহসিয়াকে ইয়াং এর খুব ভালো লেগেছিল, তাই ওরা দুজনে বন্ধু হয়ে যায়। সেদিনই সাহসিয়া ইয়াংকে একটা জায়গায় নিয়ে যায়, আর সেখানে ছোট্ট সাহসিয়া সেই ছোট্ট হোয়াইটকে ইয়াং এর সঙ্গে পরিচয় করিয়ে দেয়। আসলে হোয়াইটকে সাহসিয়া কুড়িয়ে পেয়েছিল এবং বাড়িতে না নিয়ে এসে লুকিয়ে রেখেছিল, কারণ তার মা দেখলে বকা দেবে। তো সেদিনই সাহসিয়া কুকুরটিকে ইয়াংকে দিয়েছিল। সিন বর্তমানে আসে।
ইয়াং এর মন খারাপ দেখে ইয়াং এর দাদা জিজ্ঞাসা করে তোর কি কিছু হয়েছে? ইয়াং একটু থেমে বলে আমার ছোটবেলার একটা বন্ধু আমাকে ভুলে গেছে। দাদা বলে সে কি তোর খুব ইম্পর্টেন্ট বন্ধু? ইয়াং বলে হ্যাঁ। দাদা তখন বলে তাহলে তোকে ওর সামনে গিয়ে নিজের আসল পরিচয়টা দেওয়া উচিত, হয়তো তখন ওর মনে পড়ে যাবে। ইয়াং বলে কিন্তু যদি শুধু আমি ওকে মনে রাখি আর ও আমাকে ভুলে গিয়ে থাকে তাহলে তো ওর সামনে গিয়ে আমি নিজেই লজ্জায় পড়ে যাব। দাদা তখন শান্তভাবে বলে তবুও একবার চেষ্টা করা উচিত। দেখ তোর দাদিও তো আমাকে প্রতিদিন ভুলে যায়, কারণ সে আমাকে মনে রাখতেও পারে না, কিন্তু তারপরেও আমরা দুজনে একসঙ্গে কত ভালো আছি। এটা শুনে ইয়াং এর মুখে হাসি ফুটে ওঠে ও মনে নতুন করে সাহস আসে। তাই সে সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক সাহসিয়াকে ছোটবেলার সব ঘটনা মনে করিয়ে দিবে। সিন চলে আসে ইউজুর কাছে। সে স্কুলে বাকি ছেলেমেয়েদের সঙ্গে গান প্র্যাকটিস করতেছে। সবাই মিলে ঠিক করেছে একটা ব্র্যান্ড তৈরি করবে। সিংহ যে পুরো স্কুলের ক্রাশ, সবাই মনে মনে ওকে পছন্দ করে, কিন্তু মজার ব্যাপার হলো সিংহ আবার মনে মনে ইউজুকে পছন্দ করে। পরের দিন দেখি ইয়াং স্কুল আসতেছে আর মোটু পাতলু কেন জানি তাকে ফলো করতেছে। ইয়াংও এটা লক্ষ্য করে বাট এর কারণ বুঝতে পারে না। এভাবে ইয়াং একটা জায়গায় আসতেই সেখানে কিছু বখাটে ছেলের কথা শুনতে পায়। ইয়াং বুঝতে পারে এরা সেই ছেলেগুলো যাদের সঙ্গে ছোটবেলায় তার ঝামেলা হয়েছিল। ইয়াং মনে মনে ভাবে যদি এখন আবার ঝামেলা বাঁধাই তাহলে ছোটবেলার সেই একই ঘটনা ঘটবে, আর এটা সাহসিয়াকে ছোটবেলার কথাগুলো মনে করিয়ে দেওয়ার বড় একটা সুযোগ। তাই ইয়াং তখন ইচ্ছে করেই ওই ছেলেগুলোর সঙ্গে ঝামেলা পাকানো শুরু করে। ছেলেগুলো যা বলে ইয়াং সেটার উল্টোটা বলতে থাকে, যেন ওদের সাথে ঝগড়া বাঁধিয়ে পরিস্থিতিটা পুরনো দিনের মতো করে তুলতে পারে। অন্যদিকে গান প্র্যাকটিস রুমে এই মুহূর্তে শুধু সিংহ আর ইউজু আছে। সিংহ তখন হঠাৎই ইউজুকে সাহসিয়ার ব্যাপারে জিজ্ঞাসা করে। ইউজু একদম স্বাভাবিক ভঙ্গিতে বলে ও আর আমি ছোটবেলা থেকে একসঙ্গেই বড় হয়েছি, ভাই বোনের মতো। কিন্তু ঠিক তখনই সিংহই একটা ছবি দেখায়। ছবিটাতে স্পষ্ট দেখা যায় সাহসিয়া ইয়াং এর পিঠে। এটা দেখে ইউজু তো একেবারে আকাশ থেকে পড়ার মতো অবাক হয়ে যায়। এদিকে ইয়াংকে দেখা যায় সে ইতিমধ্যেই ওই বখাটে ছেলেগুলোর সাথে ঝামেলা পাকানোর জন্য একটা নির্জন জায়গায় নিয়ে এসেছে। কিন্তু ওর মাথায় এখন একটাই প্ল্যান, সাহসিয়া কখন আসবে সে শুধু সেই মুহূর্তের অপেক্ষা করছে। এদিকে সাহসিয়ার বান্ধবী মোটু পাতলু ওই রাস্তা দিয়ে আসছিল। ইয়াং অপেক্ষা করছিল কখন বখাটে ছেলেগুলো ওকে মারতে শুরু করবে, যাতে সাহসিয়ার বান্ধবীরা এটা দেখে এবং সাহসিয়াকে গিয়ে খবর দেয়। কিন্তু কপাল খারাপ, এরা ওইদিকে ঘুরেও তাকায় না, বরং এরা আরো খাবার কিনতে অন্যদিকে চলে যায়। এখন কি আর করার, এটা দেখে ইয়াং আর অপেক্ষা না করে উঠে দাঁড়ায় এবং একের পর এক বখাটে ছেলেগুলোকে মারতে শুরু করে। আমরা দেখি মার খেয়ে একটা ছেলে কেন জানি ইউজুকে ফোন করে তাদের বাঁচাতে আসতে বলতেছে। তার মানে ইউজু এদের দলের, বাট ইউজু আস্তে আস্তে ততক্ষণে ইয়াং এদেরকে বেড়ে ধরাশায়ী করে ফেলেছে। তো একটু পর ইউজু চলে আসে। ইউজু তো আবার এমনিতেই ইয়াং এর উপরে রেগেছিল, কারণ কিছুক্ষণ আগেই ওর হাতে সেই ছবিটা এসেছে যেখানে সাহসিয়া ইয়াং এর পিঠে ছিল, আর এখন সেই ইয়াং আবার ওর বন্ধুদের পিটিয়েছে। তাই আর কিছু না ভেবে ওরা দুজনে সরাসরি ফাইট শুরু করে দেয়। সিন কাট হয়ে চলে আসে পরের দিন। ইউজু স্কুলে আসতেই ওর চেহারা দেখেই সাহসিয়া বুঝতে পারে কারোর সঙ্গে মারপিট হয়েছে। তাই বলে মারামারি করেছিস আর মারও খেয়েছিস, আমি ছাড়া তোকে মারার সাহস আর কার হলো? ইউজুর গায়ে লাগে। তাই বলে আমি মারামারিতে ছিলাম কিন্তু আমি মার খাইনি। তখনই সাহসিয়াকে কেউ ফোন করলে সে আর কথা না বলে খুঁড়িয়ে খুঁড়িয়ে ক্লাসে যেতে থাকে। সাহসিয়াকে এভাবে খুঁড়িয়ে যেতে দেখে ইউজু বসে পড়ে ও বলে চল পিঠে ওঠ, আমি তোকে নিয়ে যাচ্ছি। কিন্তু সাহসিয়া একটু ইতস্ত করে বলে কেউ যদি দেখে তাহলে ভুল বুঝবে। এই বলে খুঁড়িয়ে খুঁড়িয়ে সিঁড়ি দিয়ে উঠতে থাকে। এটা দেখে ইউজু রেগে গিয়ে বলে তুই ইয়াং এর পিঠে উঠতে পারিস আর আমার পিঠে উঠতে পারবি না? সাহসিয়া তখন একটু রাগ করে বলে ও তো আমাকে হাসপাতালে নিয়ে গেছিল, আর তুই আমার সঙ্গে এভাবে জোর করে কথা বলছিস কেন? এই বলে সাহসিয়া আর এক মুহূর্তও দাঁড়ায় না, সোজা সেখান থেকে চলে যায়। সেদিন স্কুলে একটা ক্লাস টেস্ট হচ্ছিল আর এটা অনেক গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু ইয়াং স্কুলে আসেনি। এটা দেখে সাহসিয়ার খুব মন খারাপ হয়ে যায়। স্কুল ছুটি হলে সাহসিয়া ইয়াং এর বাড়িতে আসে। ইয়াং বের হতেই সাহসিয়াকে দেখে অবাক হয়েও বলে তুমি এখানে কি করছো? সাহসিয়া বলে তুমি আজকে স্কুলে আসোনি কেন? আজকে স্কুলে অনেক ইম্পর্টেন্ট একটা টেস্ট ছিল। বলতে বলতে সাহসিয়া ইয়াং এর মুখের দিকে দেখে বলে তোমার মুখে কি হয়েছে? ইয়াং কিছু বলে না। এরপর ইয়াং সাহসিয়াকে ভিতরে নিয়ে আসে এবং তার দাদির সাথে পরিচয় করিয়ে দেয়। কিন্তু সাহসিয়াকে দেখেই দাদি ভয় পেতে শুরু করে, কারণ দাদির তো কিছুই পড়ে থাকে না। মানসিকভাবে উনি বেশ অসুস্থ। দাদি বারবার দাদা কোথায় জানতে চায়, কিন্তু দাদা তখন বাড়িতে নেই। দাদি তখন প্রচন্ড রেগে গিয়ে হুট করে জিনিসপত্র ভাঙচুর করতে শুরু করে। সাহসিয়া তখন বুদ্ধি দেয় দাদাকে ভিডিও কল করো, তাহলে হয়তো দাদি শান্ত হবে। ইয়াং সঙ্গে সঙ্গে দাদাকে ভিডিও কল করে। তারপর সাহসিয়া ফোনটা এমন ভাবে দাদির সামনে ধরে যেন দাদি ভাবে দাদা তার সামনেই দাঁড়িয়ে আছে। ভিডিও কলে দাদা আর দাদি কথা বলতে থাকে। তখন ইয়াং পিয়ানো বাজাতে শুরু করলে ওরা দুজনে একসঙ্গে ডান্স করতে শুরু করে। আর এভাবেই কৌশলে সাহসিয়া আজকে দাদিকে শান্ত করে ও খুশি রাখে। আসলে দাদা দাদির জন্য ওষুধ কিনতে গিয়েছে। তো সাহসিয়া এত সুন্দরভাবে দাদিকে শান্ত করলো যে এটা দেখে ইয়াং সত্যিই খুশি হয়ে যায়।
কিছুক্ষণ পর দাদি ঘুমিয়ে গেলে সাহসী আর ইয়াং হোয়াইটকে গোসল করিয়ে দেয়। ইয়াং তখন সাহসিয়াকেও বলে যে হোয়াইট তো অনেক বুড়িয়ে গেছে, ডাক্তার বলেছে ওর কিডনিতে সমস্যা ধরা পড়েছে, হাতে খুব বেশি সময় নেই ওর। এটা শুনে সাহসিয়ার মনটাও খারাপ হয়ে যায়। সেদিন রাতেই দাদা দাদির জন্য ওষুধ নিয়ে ফিরে আসে। দাদা ইয়াংকে জিজ্ঞাসা করে, আজকে যে মেয়েটা এসেছিল ও কি তোর সেই ইম্পর্টেন্ট বন্ধু? ও কি এখন তোকে মনে করতে পারে? ইয়াং মন খারাপ করে মাথা নাড়িয়ে না বলে। দাদা তখন হেসে বলে, ওর যদি সত্যিই কিছু মনে না থাকে তো বাদ দে, অতীত নিয়ে পড়ে থাকলে হবে না, এখন বর্তমানটা নিয়ে ভাব। সিন চলে আসে পরের দিন ইউজুর সেই প্র্যাকটিস রুমে। আমরা দেখি ইউজু গিটার বাজাচ্ছে আর সিংহ রোমান্টিক নজরে ইউজুর দিকে তাকিয়ে তাকিয়ে গান গাইতেছে। বাট ইউজুর কোনো হোশ নেই। আসলে ইউজু এখনো জানে না যে সিংহ তাকে ভালোবাসে, আর সিংহ তাকে এখনো বলেনি। পরের দিন সিন স্কুল আসলে দেখি ইয়াং আজকে কেন জানি সাহসের সাথে খাবার ভাগাভাগি করে খাচ্ছে। আজ থেকে শুরু করে ইয়াং এখন প্রতিদিন আমার সাথে দুপুরের খাবার খায়। আর এভাবেই আমরা ধীরে ধীরে অনেক কাছাকাছি এসেছি। সিন ইউজুর কাছে আসলে দেখি এদের এসব দেখে সে জ্বলতেছে। এদিকে ইয়াং সাহসের প্রতি এত কেয়ারিং হয়েছে যে সাহসিয়ার একটা বোবাটি শেষ হতেই সে আরেকটা এনে দেয়। সাহসিয়া তো পুরো ইমপ্রেস। সাহসিয়া মনে মনে বলে, মনে হচ্ছে এবার সেও আমাকে ভালোবেসে ফেলেছে। ধীরে ধীরে ওদের বন্ধুত্ব আরো গভীর হতে থাকে। এভাবেই দুজন খুব ভালো বন্ধু হয়ে যায়। সারাদিন খুনসুটি করে আর স্কুল থেকে ফিরে এসে একে অপরের সঙ্গে চ্যাটেও কথা বলে। একদিন ক্লাসরুমের ভেতরে ইয়াং সাহসিয়াকে পড়াচ্ছিল, কারণ সাহসিয়া পড়াশোনায় খুব একটা ভালো না। তখনই হঠাৎ সেখানে ইউজু আসে আর সাহসিয়াকে বলে, আমার সঙ্গে একটু আসবি? সাহসিয়া কিছু বুঝে ওঠার আগেই ইউজু তাকে প্র্যাকটিস রুমে নিয়ে যায়। ওখানে গিয়ে দেখে একটা মেয়ে প্রচন্ড কান্নাকাটি করতেছে। ইউজু বলে ওর বয়ফ্রেন্ড আজকে ওর সঙ্গে ব্রেকআপ করেছে, বাট এ ছিল আমাদের শো এর হোস্ট, তার মানে গেল। ইউজু সাহসিয়াকে বলে, প্লিজ তুই আমাদের সাহায্য কর, এই কাজটা তুই করে দে। সাহসিয়া বলে, আমি কিভাবে করব? আমি কখনো হোস্ট করিনি। কিন্তু সবাই সাহসিয়াকে জোর করতে থাকে। সাহসিয়া তখন সিংহুর কাছে গিয়ে বলে, তুমি তো অনেক জনপ্রিয়, তুমি হোস্ট করতে পারবে, আমি গান আর হোস্ট দুটো একসাথে পারবো না। ইউজি রিকোয়েস্ট করে বলে, সাহসিয়া আমরা সবাই এতদিন ধরে পরিশ্রম করেছি, এতদিন ধরে চেষ্টা করেছি, আমার আঙ্গুল দেখ, প্লিজ সাহসিয়া রাজি হ, আজকেই শো। ঠিক আছে, অভিনয় বাদ দে, আগে প্রোগ্রামটা দেখা। সন্ধ্যা 7টা থেকে রাত 10টা পর্যন্ত। বাড়িতে এসে সাহসিয়া ইয়াংকে মেসেজ করে বলে, সন্ধ্যা 7টার শোতে আসতে পারবে? ইয়াং বলে, আজকে হোয়াইটকে ইঞ্জেকশন দিতে হবে। এটা শুনে সাহসিয়ার মনটা খারাপ হয়ে যায়। তখন ইয়াং আবার একটা মেসেজ দিয়ে বলে, তবে কাজটা শেষ হলে আসতে পারবো। এবার সাহসিয়া খুশি হয়ে যায়। সিন চলে আসে ডাইরেক্ট সেই শোতে। শো শুরু হয়ে গেছে, দর্শকও অনেক এসেছে। সিন তখন ইয়াং এর কাছে আসলে দেখি সে সাহসিয়ার কাছে মেসেজ করে বলতেছে, তুমি কি খাবে বলো, আমি নিয়ে যাচ্ছি। তারপর ইয়াং একটা দোকানে এসে বলে, একটা বাবল টি, হার্বাল জেলি, পুডিং, নারকেল জেলি, এবং দোকানদার বলে, বুঝেছি, শুধু সাহসিয়া আর তার বয়ফ্রেন্ডই এটা অর্ডার করে, এটা ওদের জন্য, তাই তো? গেল। ইয়াং এর মনটা তো খারাপ হয়ে যায়। ইয়াং এর মনে হয় সেদিন মারামারির সময় ইউজু ইয়াংকে কিছু কথা বলেছিল। সেদিন ইয়াং ইউজুর কথায় গুরুত্ব না দিলেও আজ সে ঠিকই বুঝতে পারে ইউজু সাহসিয়াকে ভালোবাসে এবং সে সারা জীবনের জন্য সাহসিয়ার পাশে থাকতে চায়। সিন আবার চলে আসে সেই শোতে। সাহসিয়া হোস্ট ভালোই করতেছে, দর্শকরা সবাই আনন্দ উল্লাসে মেতে উঠেছে। সাহসিয়া বলে, আমি শিওর তোমরা ইউজুর গান শুনলে একদম ওর প্রেমে পড়ে যাবে। এদিকে সিন ভিতরে আসলে দেখি সিংহ ইউজুকে বলতেছে, তুমি এই গানটা সাহসিয়ার জন্য লিখেছো তাই না? ইউজু কিছু বলে না। সিংহ রেগে গিয়ে উঠে এসে বলে, উত্তর দিচ্ছ না কেন? এবার ইউজু বলে, আমি ওকে পছন্দ করি, প্রাইমারি স্কুল থেকেই ওকে ভালোবাসি, আর ইয়াং এর সাথে তার সম্পর্ক কি সেটা জানা আমার দরকার নেই, ওকে নিয়ে আমার অনুভূতি কখনো বদলাবে না। ক্রাশের মুখে এসব কথা শুনে সিংহুর মনটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। ইউজু বলে, চলো এবার আমাদের গান গাওয়ার পালা। একটু পর দেখি সিংহ ইউজু সহ তাদের দল এবার গান গাওয়ার জন্য স্টেজে উঠেছে। বাট আমরা দেখি সিংহ গান স্টার্টই করতে পারছে না, তার চোখে জল টলমল করতেছে। ইউজুর দিকে তাকিয়ে বলে, সরি আমি গাইতে পারছি না। এই বলে সে কাঁদতে কাঁদতে উঠে চলে যায়। লে জ্বালা, এখন শো এর কি হবে? এদিকে দর্শকরা সবাই চিল্লাচিল্লি শুরু করে দেয়, এখন কি হবে? এমন সময় দেখি সাহসিয়া মাইক্রোফোন হাতে গান গাইতে গাইতে স্টেজে উঠতেছে। এটা দেখে ইউজু তো সেই খুশি হয়ে যায়। তখনই সেখানে ইয়াংও চলে আসে।我也不懂为何会如此的爱你，仿佛
তো এমন একটা রোমান্টিক গান আবার দুজনে এভাবে একসাথে গাচ্ছে। ইয়াং এর মনটা আবারও ভীষণ খারাপ হয়ে যায় এবং সাহসিয়ার সাথে আর দেখা না করে চলে যায়। তো শো শেষ হয়ে গেলে ইউজু আর সাহসিয়া এভাবে সাইকেলে করে একসাথে বাসায় যাচ্ছে আর এই শো নিয়েই কথা বলতেছে। কিন্তু সাহসিয়া এই সময় বারবার করে শুধু ইয়াং এর কথাই বলতেছে। সাহসিয়া বলে সেও আসার প্রতিশ্রুতি দিয়েছিল, বাট আসলো না কেন? আবার আমার মেসেজেরও কোনো উত্তর দিচ্ছে না। কোনো কি দুর্ঘটনায় পড়লো? এইসব শুনে ইউজু রাগ করে সাইকেল আরো জোরে চালিয়ে বাসায় নিয়ে যায়। সিন চলে আসে পরের দিন টিফিন টাইমে। ইয়াং এর সাথে সাহসিয়ার এখনো দেখা হয়নি এবং মেসেজেরও উত্তর দেয়নি। আবার প্রতিদিন তারা দুপুরে একসাথে খায়, সেখানেও আসেনি। তখনই হঠাৎ ইয়াং আসে এবং কেন জানি গম্ভীরভাবে সাহসিয়াকে ছাদে আসতে বলে। দূর থেকে ইউজুও এইসব দেখে। সাহসিয়া মনে করে ইয়াং এর দাদির বা তার হোয়াইটের কিছু একটা হয়েছে, তাই বারবার জিজ্ঞেস করতে থাকে যে তাদের কিছু হয়েছে কিনা। ইয়াং এখনো কোনো উত্তর দিচ্ছে না দেখে সাহসিয়া আবার ইয়াং এর শার্টটা ধরে বলে, গতকালে এতটাই চিন্তিত ছিলাম যে ঘুমাতে পারিনি। ইয়াং গম্ভীর গলায় বলে, আই এম সরি, আমার মনে হচ্ছে আমাদের মধ্যে দূরত্ব রাখা উচিত। সাহসী অবাক হয়ে বলে, দূরে থাকা? কিন্তু কেন? ইয়াং একটু রাগান্বিত ভাবে বলে, যদি তুমি ইউজুকে ভালোবাসো তাহলে অন্য ছেলের সঙ্গে এতটা ক্লোজ হওয়া উচিত নয়। এই বলে ইয়াং চলে যেতে থাকে। সাহসিয়া চিৎকার করে বলতে থাকে, তুমি এসব কেন বলছো? আমি তোমাকে কিভাবে কষ্ট দিলাম? ইউজু আর আমার সম্পর্কটা জানো না, তুমি হয়তো ভুল ভাবতেছো। বাট ইয়াং আর কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। সাহসিয়া তো কিছুই বুঝে উঠতে পারছে না, তার চোখ জল টলমল করতে থাকে। এটা কি হলো? এদিকে ইউজু দেখে শুধু ইয়াং ফিরে আসলো, সাহসী আসলো না। এটা দেখে সে ইয়াং এর কাছে গিয়ে বলে, তুমি একা ফিরে আসলে যে, সাহসী আসলো না কেন? ইয়াং আমতা নামতা করে বলে, তুমি বলতে চাইছো তোমার গার্লফ্রেন্ড কোথায়? এটা শুনে ইউজু আর কোনো কিছু না বলে চুপচাপ সেখান থেকে বেরিয়ে যায়। এরপর পুরো স্কুল পাগলের মতো সাহসিয়াকে খুঁজতে থাকে। ইউজুর মনে হচ্ছে কিছু একটা ঠিক নেই। সাহসিয়া ক্লাসরুমে ফিরল না কেন? অন্যদিকে আমরা দেখি সাহসিয়া মন খারাপ করে ছাদের রেলিং এর উপরে বসে আছে। একটু পর ইউজু আর সাহসিয়াকে খুঁজতে খুঁজতে ছাদে আসে ও সেখানে সাহসিয়াকে দেখতে পেয়ে স্বস্তির একটা নিঃশ্বাস নেয়। এরপর কাছে এসে বলে, তুই কি সুইসাইড করার কথা ভাবছিস নাকি শুধুই এই সুন্দর ভিউটা উপভোগ করছিস? সাহসিয়া বলে, আমি বোকা নই, আমার বাবা মা আমাকে অনেক ভালোবাসে। ইউজু হাসি দিয়ে বলে, এই নে বাবলটি এনেছি, জানিস এটা নেওয়ার জন্য আমি 30 মিনিট দৌড়েছি। সাহসিয়া বলে, আমার জন্য কেন কষ্ট করতে গেলি? আমি কি তোকে বলেছিলাম? ইউজু মুস্কি এসে বলে, তোর জন্য করিনি, আন্টি আঙ্কেলের জন্য করেছি। তোর কিছু হলে ওরা কষ্ট পাবে। সাহসিয়া বলে, ও আচ্ছা, তাহলে আমি তোর কেউ নই? ইউজু তখন থমকে যায়। সে কিছু একটা বলতে চায় কিন্তু কথাটা সাহস করে বলতে পারে না। অবশেষে সে মনের সব কথা আড়ালে রেখে মজার ছলে প্রসঙ্গটা উড়িয়ে দেয়। আর এভাবেই ইউজু অজান্তেই সাহসিয়ার মনটা ভালো করে দেয়। তো সাহসিয়ার মন আরো ভালো করার জন্য ইউজি সাহসিয়াকে নিয়ে একটা পার্কে আসে। সেখানে গিয়ে দুজন মিলে অনেক গেম খেলে, হাসে, দৌড়ায় এবং একসঙ্গে দারুণ সময় কাটায়। আর অন্যদিকে ইয়াং তখন ক্লাসরুমে বসে আছে, বাট তার মনে অজানা এক অস্থিরতা কাজ করতেছে। তার মাথায় সারাক্ষণ ঘুরপাক খাচ্ছে সাহসিয়া হয়তো ইউজুকেই ভালোবাসে, তাহলে ও কি আমার জীবন থেকে হারিয়ে গেল? রাত হয়ে গেলে দেখি সাহসিয়া ও ইউজু বাসি এসেছে। সাহসিয়া মনের কষ্টে গান গাচ্ছে আর ইউজু গিটার বাজাচ্ছে। গানটার অর্থ এমন যে, আমি কেন তোমার প্রেমে পড়লাম জানি না, আমি তোমার জন্য পাগল হয়ে গেছি, অচেতন ভাবে আমি তোমাকে ভালোবাসি। গানটা গাইতে গাইতে সাহসিয়ার নিজেকে আর সামলাতে না পেরে কেঁদে ফেলে। ইউজু বলে, তুই কি কাঁদছিস কেন? আমি কি কাঁদতে পারবো না? পারবি, তবে শুধু আমার সামনেই কাঁদিস, অন্যদের সামনে যেন কাঁদিস না, কারণ তুই কাঁদলে দেখতে বাজে লাগে, পথচারীরা ভয় পেয়ে যাবে। সাহসিয়া কাঁদতে কাঁদতে বলে, তাতে আমার কিছু যায় আসে না, আমার যখনই কাঁদতে ইচ্ছে করবে আমি তখনই কাঁদবো। আরো কাঁদতে কাঁদতে বলতে থাকে, সে কেন আমার সঙ্গে পড়াশোনা করলো, কেন আমার সাথে দুপুরের খাবার খেলো, আমি তাকে অনেক ভালোবেসে ফেলেছি, কিন্তু আমি কি ভুল করলাম? একটু পর ইউজু কি যেন ভেবে নিঃশ্বাস নিয়ে বলে ওঠে, আমি কি তোর সেই জায়গাটা নিতে পারি না? আমরা ছোটবেলা থেকে একসঙ্গে বড় হয়েছি, তোর অনুভূতি, তোর স্বপ্ন, খাবার, পছন্দ অপছন্দ সবকিছু আমি জানি, তাহলে তুই কি আমার সাথে থাকতে পারবি না? সাহসিয়া কোনো কথাই বলে না। ইউজু আস্তে আস্তে ঘুরে তাকালে দেখে কপাল খারাপ, মানে সাহসিয়া ঘুমিয়ে পড়েছে। ইউজু কাছে এসে আক্ষেপের স্বরে বলে, তুই তাহলে আমার একটা কথাও শুনতে পেলি না? একটু পর সাহসিয়ার ঘুম ভাগতেই সে চমকে ওঠে। ইউজু বলে, তোর মা খাবার নিয়ে অপেক্ষা করতেছে, যা খেয়ে নে। সাহসিয়া বলে, আর তোরটা কি রেখে দিব? ইউজু বলে, না, আমার পেট ভরা আছে। বাহিরে এসে সাহসিয়ার দেয়ালে হেলান দিয়ে বলে, তোর কথাগুলো আমি শুনতে পেয়েছি, তুই কখন থেকে বন্ধুর চেয়ে বেশি কিছু হতে চেয়েছিলি আমার, তোর সঙ্গে থেকেও তোর অনুভূতিগুলো আমি বুঝতে পারলাম না কেন? এসব ভাবতে ভাবতে সাহসিয়া বাসায় চলে যায়। বাসায় এসে সাহসিয়া খাবার না খেয়ে মন খারাপ করে ফোনে ইয়াং আর ইউজুর ফটো দেখতেছে আর কান্না করতেছে। সে ফিসফিস করে বলে, মনের মানুষটাকে তো হারালামই, কিন্তু আমি কি আমার সবচেয়ে ভালো বন্ধুটাকেও হারিয়ে ফেলবো? তো সাহসিয়া যেহেতু খাবার খাচ্ছে না, এমনকি তার রুমের দরজাও খুলতেছে না, এটা দেখে তার ভাই একটা বুদ্ধি বের করে। সাহসিয়ার পছন্দের একটা খাবার সাহসিয়ার রুমের দরজায় নিয়ে
নিয়ে গিয়ে রান্না করতে শুরু করে, যেন খাবারের গন্ধ পেয়ে সাহসিয়া বাহিরে বের হয়। ব্যাস সেটাই হয়। তো সাহসিয়ার মন খারাপ দেখে তার মা বলে, বেটা তোর মুখ দেখেই আমি বুঝতে পেরেছি তোর ব্রেকআপ হয়েছে, তো সামান্য ব্রেকআপে এত কষ্ট পেলে হবে? তুই না আমার মেয়ে। এরপর আন্টি রোমান্টিক হয়ে গিয়ে বলে, কারোর প্রতি অনুভূতি তৈরি হওয়া কখনোই সহজ কিছু নয়, পুরো হৃদয় দিয়ে চেষ্টা করতে হবে, তাই না? আঙ্কেল বলে, একদম কারেক্ট, সাবাস। সিন চলে আসে পরের দিন ক্লাসরুমে। আজকেও ইয়াং সাহসিয়ার সাথে কথা বলে না। টিচার আজকে তাদের পরীক্ষার রেজাল্ট দিচ্ছে, কিন্তু সাহসিয়া একটু অমনোযোগী হয়ে শুধু ইয়াংকেই দেখতেছে। টিচার আবার ডাকলে এবার সাহসিয়া শুনতে পায় এবং পেপার আনতে যায়, বাট টিচার পেপারটা এভাবে দেয়। তারপরেও আবার বলে, পোকা একটা মেয়ে, একে দিয়ে কিছুই হবে না। এটা শুনে ইয়াং প্রচন্ড রেগে যায় ও টিচারকে বলে, স্যার আপনি কোনো স্টুডেন্টের সঙ্গে এভাবে কথা বলতে পারেন না। কথাটা শুনে পুরো ক্লাস স্তব্ধ। ইয়াং বলে, এটা তাকে অপমান করা হলো, এক্ষুনি ক্ষমা চান, না হলে আমি রিপোর্ট করব। টিচার বলে, তো তোমার এত গায়ে লাগছে কেন? ও তোমার কে হয়? ইয়াং বলে, ওর ব্যাপার মানে আমার ব্যাপার, ওকে অপমান করা মানে আমাকে অপমান করা। ইয়াং এর এভাবে প্রতিবাদ করা দেখে পুরো ক্লাস হাততালি দিতে থাকে। টিচার এবার রেগে মেগে অফিসে যেতে যেতে বলতে থাকে, পিচ্ছি একটা ছেলে আমাকে রিপোর্ট করার সাহস কি করে হয়? অফিস রুমে বসা ম্যাক্স বলে, কি ব্যাপার টিচার, আপনি এত রেগে গেলেন কেন? টিচার তখন সব বললে ম্যাক্স বলে, চিন্তা করো না, ওর ব্যবস্থা আমি করতেছি। এই দেখো, এই বলে সে একটা ভিডিও দেখায়। এটা সেই ভিডিও যেদিন ইউজুর সঙ্গে ইয়াং এর বাড়াবাড়ি হয়েছিল। তো এরপর ইয়াংকে অফিস রুমে ডেকে আনা হয় এবং ভিডিওটা দেখিয়ে হুমকি দিয়ে বলে, হয় তোমার বাবা মাকে জানাবো, নয়তো স্কুল থেকে বের করে দেবো, তবে তোমার জন্য আমি আরেকটা অপশন রাখতেছি, টিচারের কাছে ক্ষমা চেয়ে নাও। প্রত্যক্ষদর্শী এসে গেলে কিন্তু এই সুযোগটা আর পাবে না। তখন ইউজু এসে বলে, স্যার আমাকে ডেকেছেন? ম্যাক্স ইয়াংকে বলে, এসেছে, তোমাকে একটা সুযোগ দিয়েছিলাম, এখন শেষ। ইউজুকে বলে, একে তো চিনো। এরপর ভিডিওটা দেখিয়ে বলে, ভয় পেও না, আমাকে বলো ও শারীরিকভাবে তোমাকে আঘাত করেছে? ইউজু ইয়াং এর দিকে তাকিয়ে বলে, না। 1 মিনিট দাঁড়াও, তুমি হয়তো বিভ্রান্ত, সমস্যা নেই, হ্যাঁ বলো, তোমার কিচ্ছু হবে না, ওকে শাস্তি দেবো। ইউজু আবারও বলে, না, স্যার তো গেয়া। তো ম্যাক্স ইয়াংকে তো আর বের করে দিতে পারলো না, তাই মারামারির জন্য দুজনকেই জাস্ট এই শাস্তিটা দেয়। তখন ইয়াং বলে, তুমি আমাকে সাহায্য করলে কেন? ইউজু কিছু না বলে আরো ধন্যবাদ দেয়। ইয়াং বলে, কেন? ইউজু বলে, আমি তাকে ভালোবাসার কথা স্বীকার করেছি, বাট আমি ব্যর্থ হয়েছি, তবে ও তোমার কথাই অনেক কষ্ট পেয়েছে। রাতে ইয়াং হোয়াইটকে নিয়ে ডক্টরের কাছ থেকে ফেরার সময় রাস্তায় কাকে যেন দেখে থেমে যায়। আমরা দেখি সাহসিয়া একটা কেক হাতে দাঁড়িয়ে আছে। ইয়াংকে বলে, আমি কি তোমার জন্মদিনটা তোমার সঙ্গে উদযাপন করতে পারি? ইয়াং বলে, কিন্তু আজ তো আমার জন্মদিন না। সাহসিয়া অবাক হয়ে বলে, কিন্তু তোমার বায়োডাটাই তো আজকের তারিখটাই লেখা ছিল। ইয়াং হেসে বলে, আসলে ওখানে যে ডেটটা দিয়েছিলাম ওইটা হোয়াইটকে যেদিন পেয়েছিলাম সেই ডেট ছিল। সাহসিয়া লজ্জা লজ্জা ফেসে বলে, কেক যখন নিয়ে এসেছি তো উদযাপন করি। ইয়াং হেসে বলে, ঠিক আছে। ঠিক তখনই হুট করে বৃষ্টি শুরু হয়ে যায়। মনে হচ্ছে আকাশও চাচ্ছে পরিবেশটা রোমান্টিক হোক। তো বৃষ্টি থেকে বাঁচার জন্য দুজন দৌড়ে একটা গোল ছাউনির নিচে ঢোকে। চারপাশ ভিজে যাচ্ছে, ঠান্ডা বাতাস বইছে, আর বৃষ্টির টুপটাপ শব্দ যেন মুহূর্তটাকে আরো মায়াময় করে তুলতেছে। সেখানে সাহসিয়া কেকের উপর ছোট্ট একটা ক্যান্ডেল জ্বালিয়ে দেয়। ইয়াং এর দিকে তাকিয়ে মিষ্টি হেসে বলে, হ্যাপি বার্থডে টু ইউ। এরপর বলে, নাও এখন তোমার ইচ্ছে প্রকাশ করো, বলো তোমার প্রথম ইচ্ছে কি? ইয়াং বলে, আমি চাই হোয়াইট যেন পুরোপুরি সুস্থ হয়ে যায়। সাহসিয়া হেসে বলে, এবার দ্বিতীয় ইচ্ছে বলো। ইয়াং মাথা নিচু করে বলে, সরি। সাহসিয়া বলে, ঠিক আছে। ইয়াং বলে, সেদিনের ব্যবহারের জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইতে চাই। সাহসিয়া হেসে বলে, ঠিক আছে, চাইতে হবে না। এরপর দুজন একসঙ্গে হোয়াইটকে আদর করতে থাকে। কিন্তু ঠিক তখনই হঠাৎ দুজন একে অপরের খুব কাছে চলে আসে। চারপাশে সবকিছু যেন এক মুহূর্তের জন্য থমকে থাকে। সাহসিয়া সরে যায়, কিন্তু ইয়াং আরো কাছে এসে ধীরে ধীরে সাহসিয়াকে কিস করতে যেতে ধরতেই কি যেন একটা শব্দ হয়, আর সেদিকে তাকাতেই দেখে এই সময়ের মধ্যেই হোয়াইট পুরো কেকটা খেয়ে ফেলেছে এবং বমি করে নিস্তেজ হয়ে পড়েছে। হোয়াইটের এই অবস্থা দেখে দুজনেই আতঙ্কিত হয়ে পড়ে। ইয়াং ডক্টরকে কল করে, বাট ডক্টর কল রিসিভ করছে না। এটা দেখে সাহসিয়া বলে, আমাদের আর সময় নষ্ট করা উচিত নয়। এই বলে হোয়াইটকে নিয়ে এই বৃষ্টির মধ্যেই পশু চিকিৎসা কেন্দ্রের দিকে দৌড় দেয়। এরপর অনেক কয়টাতে গিয়ে গিয়ে নক করতে থাকে, বাট সব কয়টা বন্ধ। এই বৃষ্টির মধ্যে রাস্তায় কোনো লোকও নেই, এমনকি কোনো গাড়িও নেই। এদিকে অনেক রাত হয়েছে, বাট সাহসিয়া এখনো বাসায় ফেরেনি দেখে ইউজু সাহসিয়াকে কল করে। সাহসিয়া কল রিসিভ করে হাউমাউ করে কাঁদতে থাকে। ওই ইউজুকে হোয়াইটের ব্যাপারটা জানায়। সাহসিয়াকে এইভাবে কাঁদতে দেখে ইউজু আর 1 সেকেন্ডও দেরি না করে এই বৃষ্টিতেই সেও ডক্টর খুঁজতে বেরিয়ে পড়ে। এরপর সে একজনকে পায়, বাট ডক্টর তার কোনো কথা শুনতেছে না, সে চলে যাচ্ছে। এটা দেখে ইউজু রাগ করে ডক্টরকে মারতে শুরু করে। ডক্টর খেপে গিয়ে বলে, কুকুরটি কার, যার জন্য তুমি এমন করতেছো? ইউজু বলে, কুকুরটি সেই ছেলেটার যাকে মেয়েটি পছন্দ করে, যাকে আমি পছন্দ করি। ভাবা যায়
এদিকে ইয়াং তখনও হোয়াইটকে বুকে আগলে ধরে পাগলের মতো ছুটতেই আছে। তার মাথায় তখন একের পর এক হোয়াইটের স্মৃতিগুলো ভেসে আসতে থাকে। এখন হোয়াইটের যদি কিছু হয় তাহলে ইয়াং তো ভীষণ কষ্ট পাবে। তো ইয়াং দৌড়াতে দৌড়াতে দুর্বল হয়ে পড়ে এবং হোঁচট খেয়ে হোয়াইটকে নিয়ে পড়ে যায়। এই সময় ইয়াং লক্ষ্য করে হোয়াইট নিঃশ্বাস নিচ্ছে না। সাহসিয়া বলে, দ্রুত চলো, আমরা ওকে আরেকজন ডক্টরের কাছে নিয়ে যাব। ঠিক তখনই ইউজু এসে পৌঁছায়। এরপর হোয়াইটকে কোলে তুলে নিতে নিতে বলে, তাড়াতাড়ি আসো, কাংরিং পশু হাসপাতাল খোলা আছে। সাহসিয়া শুধু অবাক হয়ে চেয়ে আছে। তো ডক্টর হোয়াইটকে চেক আপ করে একদম চুপ হয়ে যায়। তারপর ধীর গলায় বলে, ও বেশ কিছুক্ষণ আগেই মারা গেছে, এখন আর কিছু করার নেই। এটা শুনে সাহসিয়া আর ইউজু একদম চুপ। এটা কি হলো? হোয়াইটের এভাবে চলে যাওয়াতে ইয়াং অঝরে কেঁদে যাচ্ছে। সাহসিয়া পাশে এসে বসে, এক হাতে ইয়াংয়ের কাঁধে আলতো করে হাত রাখে আর অন্য হাতে নিজের চোখের জল মুছে বলে, ইয়াং প্লিজ কেঁদো না। দুজনের কান্না দেখে ইউজু একদম নিস্তব্ধ। ওখান থেকে ইউজু বাসায় গিয়ে রাক্ষসের মতো করে খেতে থাকে। ইউজুকে হঠাৎ এমন করতে দেখে সবাই অবাক হয়ে যায়, বুঝতে পারে কিছু একটা হয়েছে। তাই আর বিরক্ত না করে বরং একা থাকতে দিয়ে তারা রুমে চলে যায়। তারপর দেখি ইউজু আর চুপ থাকতে না পেরে অঝরে কাঁদতেছে। আর তার এই কান্নাটা সাহসিয়াকে হারানোর কষ্টের কান্না। এদিকে ইয়াংও অনেক রাতে বাসায় ফেরে। তার ভিতরে তো কষ্টের ঝড় বইতেছে, বাট নিজেকে কোনো রকমে সামলে নিয়ে ভিতরে আসতেই তার মাকে দেখে থেমে যায়। তার মা বলে, এত দেরি করে বাসায় আসো? ইয়াং বলে, তুমি এখানে কেন? তার মা বলে, কালকে আমার সঙ্গে নিউ ইয়র্ক চলো। তার দাদা বলে, সে এখানে বেশ ভালো আছে, তাকে জোর করছো কেন? ইয়াং এর দাদি দাদাকে জিজ্ঞেস করে, ওটা কে? দাদা বলে, ওটা ইয়াং এর মা, আমাদের বৌমা। ইয়াং এর মা দাদির কাছে এসে কাপড়ের বোতামগুলো লাগিয়ে দিতে দিতে বলে, তুমি মাকে লং টার্ম কেয়ার সেন্টারে দিচ্ছ না কেন? সেখানে অনেক সেবাকর্মী থাকে, মার জন্য ভালো হবে। দাঁড়াও, আমি এক্ষুনি ফোন দিচ্ছি। দাদা রেগে গিয়ে ফোন কেড়ে নিয়ে বলে, এতদিন পরে এসেও উপদেশ দিচ্ছ? ইয়াং এর মা রাগ করে বলে, বাবা তুমিও তো বুড়িয়ে গেছো, কে আগে মারা যাবে কে জানে। দাদা বলে, হ্যাঁ তুমি এখানে থাকলে আমি 2 দিনও বাঁচবো না। এদিকে মায়ের এমন স্বার্থপর কথা শুনে ইয়াং পুরো হতভম্ব হয়ে যায়। দাদা বলে, আমি ওকে আমার কাছে খুব যত্নে রেখেছি, কেউ আমাদেরকে আলাদা করতে পারবে না, মরার আগ পর্যন্ত আমি ওর পাশে থাকবো। দাদা দাদির কষ্টটা দেখে ইয়াং শুধু নীরবে কাঁদতে থাকে। একটু পর কি যেন ভেবে বলে, মা আমি তোমার সঙ্গে নিউ ইয়র্ক যাবো, একটা শর্তে। দাদু আর দাদিকে তুমি কখনো আলাদা করবে না, আর প্রত্যেক মাসে তুমি ওদেরকে টাকা পাঠাবে যেন ওরা ভালোভাবে বাঁচতে পারে। তার মা হ্যাঁ বলে। ইয়াং জানে যে এটা ওর জন্য কঠিন সিদ্ধান্ত, কিন্তু দাদা দাদির কথা ভেবে সে নিতে বাধ্য হলো। পরের দিন স্কুলে এসেই ইয়াং নিউ ইয়র্ক চলে যাওয়ার কথাটা সাহসিয়াকে কিভাবে জানাবে বলার সাহস পাচ্ছে না, কিন্তু বলতে তো হবে। তাই নিজেকে সামলে নিয়ে শেষমেশ বলেই ফেলে। আর এটা শুনতেই সাহসিয়া যেন একদম চুপ হয়ে যায়। আর একটু পরেই চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে থাকে ও মনে হাজারটা প্রশ্ন আসে। সাহসিয়া কাঁপা কাঁপা গলায় বলতে থাকে, তুমি কি আর ফিরে আসবে না? ইয়াং বলে, জানি না, কালকেই চলে যাব, মা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। সাহসিয়া অঝরে কাঁদতে কাঁদতে বলে, কিন্তু আমরা তো এখনো একসঙ্গে ক্রিসমাস সেলিব্রেট করিনি, আমাদের তো এখনো নতুন বছরটা একসঙ্গে শুরু করাই হয়নি, তারপর ভ্যালেন্টাইন্স ডে ওটাও তো কাটানো হয়নি। তারপর কাঁদতে কাঁদতে বলে ওঠে, আমি তোমাকে খুব 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 ভালোবাসি, কেন তুমি আমাকে এভাবে ছেড়ে চলে যাচ্ছ? সাহসিয়ার চোখ দিয়ে অঝরে পানি পড়তে থাকে। এইভাবে কেন সবকিছু শেষ হয়ে যাচ্ছে? কথাগুলো বলতে বলতেই সে কান্নায় ভেঙে পড়ে। সাহসিয়া অসহায় কণ্ঠে বলে, তুমি কি সত্যি আর কখনো ফিরে আসবে না? ইয়াং কিছুই বলতে পারে না। পরের দিনই ইয়াং নিউ ইয়র্ক চলে যায় আর সাহসিয়া একদম একা হয়ে পড়ে। তবে দূরত্ব তাদের সম্পর্কের ইতি টানতে পারেনি। নিউ ইয়র্কে থেকে ওই ইয়াং নিয়মিত ভিডিও কলে ফোন কলে সাহসিয়ার সঙ্গে যোগাযোগ রাখে। আগের মতোই সারাদিনের অনেকটা সময় একসঙ্গে কাটায়, হয়তো স্ক্রিনের ওপারে, কিন্তু অনুভূতিটা ঠিক আগের মতোই কাছের। এভাবেই চলতে থাকে দিনগুলো। সাহসিয়া গ্রাজুয়েশন শেষ করে নতুন কলেজে ভর্তি হয়। সেখানে নতুন বন্ধুদের সঙ্গে পরিচয় হয়। সবাই ওকে ওর বয়ফ্রেন্ড হিসেবেই জানে। এতটা দূরে থেকেও এরা একে অপরের জন্মদিন একসঙ্গে সেলিব্রেট করে, যেন মাঝের 1000 মাইলের দূরত্ব কিচ্ছু না। ওদিকে ইয়াংও নতুন কলেজে ভর্তি হয়। নতুন পরিবেশ, নতুন বন্ধু, সব মিলিয়ে ওর জীবনটা ধীরে ধীরে বদলাতে শুরু করে। একদিন সাহসিয়া ইয়াংকে ভিডিও কল করে, কিন্তু ফোনের ওপারে ইয়াং এর বদলে অন্য একটা মেয়ে কলটা রিসিভ করে। মেয়েটা মিষ্টি গলায় বলে,
ও এখানে নেই। সাহসিয়া প্রথমে কিছুই বুঝতে পারে না, কিন্তু অন্য একটা মেয়ের হাতে ইয়াং এর ফোন দেখে ওর মনটা কেমন যেন খারাপ হয়ে যায়। কিছুক্ষণ চুপ থেকে ফোনটা রেখে দেয়। আসলে মেয়েটা শুধুই মজা করার জন্য কলটা রিসিভ করেছিল। সময় বয়ে যায়, কলেজ শেষ হয়ে যায়, 5 বছর কেটে যায়। সাহসিয়া একটা কোম্পানিতে চাকরি নেয়, আর ইয়াং নিউ ইয়র্কে নিজের ক্যারিয়ার নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। এতদিন ধরে ওদের সম্পর্কটা আগের মতোই ছিল, কিন্তু এখন ধীরে ধীরে কিছু একটা যেন বদলাতে শুরু করে। আগে যেখানে ঘন্টার পর ঘন্টা কথা হতো, এখন দিনে 5 মিনিটের বেশি কথা হয় না, কারণ ইয়াং নিউ ইয়র্ক শহরের নতুন জীবন নিয়ে ব্যস্ত হয়ে গেছে। সাহসিয়া এটা অনুভব করছিল। ধীরে ধীরে একটু একটু করে দূরত্ব বাড়তে শুরু করে। তারপর এক সময় এমন একটা দিন এলো যেদিন না কোনো ঝগড়া হলো, না কোনো ব্রেকআপ, শুধু কথা বলা বন্ধ হয়ে গেল। কিন্তু সময় থেমে থাকে না, আবারও এগিয়ে যায়। আর এভাবেই 10টি বছর কেটে যায়। এবার মুভির শুরুর সিনটা দেখানো হয়। মনে আছে সাহসিয়ার বান্ধবী পাতলুর কথা? আজকে পাতলুর বিয়ে। পাতলু বলে, সাহসিয়াই এভাবে কতদিন একা থাকবি, এবার বিয়ে কর। সাহসিয়া কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর হালকা হাসি দেয়, কিন্তু চোখের গভীরে যেন অন্যরকম একটা শূন্যতা ফুটে ওঠে। পাতলু বলে, ইয়াংকেও তো ইনভাইট করেছি, কিন্তু সে আসবে কিনা কিছুই জানায়নি। সাহসিয়া কোনো কিছুই বলে না। একটু পর মোটু বলে, সে আসবে না, সে তোর জীবন থেকে চলে গেছে, তাকে তুই ভুলে যা। সেই রাতেই সাহসিয়া একা একা হেঁটে সেই পুরনো জায়গাগুলোতে আসে। সেই রাস্তায় যেখানে ও আর ইয়াং অনেক গল্প করত, সেই নিরিবিলি কর্নার যেখানে ওরা একসঙ্গে সময় কাটাতো, আর সেই বড় গোল ছাউনির নিচে যেখানে একদিন ওরা জন্মদিন সেলিব্রেট করেছিল। সব জায়গাগুলো ঠিক আগের মতোই আছে, শুধু সময় বদলে গেছে। সেখানেই দাঁড়িয়ে অনেক দিন পর নিজের সোশ্যাল মিডিয়া খুলে ইয়াং এর প্রোফাইলে ঢোকে, দেখতে চাই ইয়াং এখন কেমন আছে, ও আদৌ কিছু আপলোড করে কিনা। শেষ অনেকগুলো বছর ওদের মধ্যে কোনো যোগাযোগ হয়নি, কেউ কারোর সঙ্গে কথা বলেনি। কিন্তু আজ সাহসিয়ার মনে হচ্ছে ইয়াং কি সত্যি ওকে পুরোপুরি ভুলে গেছে। সাহসিয়া সোশ্যাল মিডিয়ার স্ক্রলে একের পর এক ইয়াং এর পুরনো পোস্টগুলো দেখতে থাকে। ওদের একসঙ্গে তোলা কত শত ছবি, প্রতিটা ছবির ক্যাপশনে ইয়াং কিছু না কিছু লিখতো, কিছু অনুভূতি লুকিয়ে রাখতো, কিছু কথা বলতে চাইতো। সেই কথাগুলো পড়তে পড়তে সাহসিয়ার চোখ ভিজে আসে। এভাবে স্ক্রল করতে করতে হঠাৎই ওর নজরে পড়ে কিছু অদ্ভুত জিনিস। সাহসিয়া অবাক হয়ে যায়। অজান্তেই অনেকদিন ধরে ইয়াং ওকে না জানিয়ে ওকে ফলো করছিল, ওর প্রতিটা মুহূর্ত দেখতো আর চুপচাপ নিজের অনুভূতিগুলো লিখে রাখতো। ঠিক তখনই একটা পরিচিত ছায়া ওর সামনে এসে দাঁড়ায়। সাহসিয়া দেখে ইয়াং এসেছে। কিছুক্ষণ শুধু ইয়াং এর চোখের দিকে তাকিয়ে থাকে, কিছু বলার ভাষা খুঁজে পায় না। আসলে ইয়াং বিয়ে বাড়িতেই গিয়েছিল, কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছিল বলে তখন আর দেখা হয়নি। ইয়াং এবার সাহসিয়ার পাশে বসে বলে, শুনতে চাও আমার দ্বিতীয় ইচ্ছে কি? সাহসিয়া বলে, কে? ইয়াং তখন দুম করে সাহসিয়াকে কিস করতে যায়। তার মানে এটাই তার দ্বিতীয় ইচ্ছে ছিল। সাবাস। সাহসিয়ার সমস্ত অভিমান এবার গলে যায় ও সে কেঁদে ফেলে। তবে এবার এটা কষ্টের না, এটা খুশির। অবশেষে এত বছরের অপেক্ষা শেষ হলো। এরপর দুজনের বিয়ে হয়। আর একটা ছোট্ট চমক, ওরা ঠিক হোয়াইটের মতো দেখতে আরেকটা ছোট্ট কুকুর নিয়ে এসেছে। ওরা কুকুরটাকে কোলে তুলে নেয় আর মুস্কি হেসে বলে, এর নামও হোয়াইট রাখলাম। ওরা তিনজন একসঙ্গে খুব সুন্দর সময় কাটায়, হাসে ও খেলাধুলা করে জীবন উপভোগ করে। কোনো দূরত্ব নেই, কোনো অপেক্ষা নেই, শুধু ভালোবাসা। আর এভাবেই শেষ হয় আজকের এই সুন্দর মধুর দারুণ গল্পটা। কি এখনো লাইক কমেন্ট করেননি? এটা কোনো কথা? আর সাবস্ক্রাইব করে না থাকলে করে নেন, না হলে মিস করবেন। শীতে কম্বলের নিচে শুয়ে মুভি দেখার মজাই আলাদা, তাই না? তো ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। টেক কেয়ার, বাই বাই।